নমস্কার, আসসালামু আলাইকুম। কমিউনিটি রেডিও জেইউর আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যদি আপনারা দেখেন স্টুডেন্টদের, দেখবেন সবসময় হাসি ঠাট্টা মজা ইয়ার্কি সবসময় চলছে। ক্যান্টিনগুলো থেকে সবসময় শোরগোল শুনতে পারবে ক্যান্টিনের বাইরে। কিন্তু কিছু কিছু দিন ঢুকলে দেখবেন সবার মুখে হাসি নেই, থরথর করে কাঁপছে সবাই, মুখগুলো গম্ভীর। আপনি ঢুকলেই বুঝতে পারবেন যে হয়তো পরীক্ষা চলছে, কিংবা জীবনের আরেকটা পরীক্ষা, মানে ইন্টারভিউ, চাকরির আগের পরীক্ষা চলছে, মানে ক্যাম্পাসিং চলছে। এই দুটো দিনে ছাত্রছাত্রীদের মুখ দেখবেন একদম শুকিয়ে গেছে। শুধু ছাত্রছাত্রী কেন বলবো, জীবনের সর্বক্ষেত্রের মানুষেরই ইন্টারভিউর আগে সব জানা সত্ত্বেও কিন্তু মুখ শুকিয়ে যায়। মানে সেই ক্লাস 4-এর বাচ্চা বলুন, কিংবা 40 বছরের একজন মানুষ যিনি হয়তো দীর্ঘ 20 বছর কোনো একটা কোম্পানিতে কাজ করেছেন, তাও কিন্তু ইন্টারভিউ দিতে গেলে কোথাও একটা টেনশন হয়। কেন হয়? টেনশন হলে কি আমরা নিজেদের ন্যাচারাল পোটেনশিয়াল বা নিজেদের ন্যাচারাল ক্ষমতা আমরা হারিয়ে ফেলি? এই বিষয়ে জানার জন্য আজকে ইন্টারভিউ দেওয়ার সময় একজন প্রার্থীর কিংবা একজন ক্যান্ডিডেটের কীভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত ভালো ফলের আশায়, সেই নিয়েই কথা বলবেন আমাদের সঙ্গে আজকে আমাদের গেস্ট। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর আশিস লাহিড়ী, যিনি দীর্ঘদিন বিভিন্ন বেসরকারি কোম্পানির উচ্চ পদে ছিলেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়ান এবং ওয়ার্কশপ করেন। আজকে আশিসদা, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি প্রথমেই জিজ্ঞাসা করবো যে ইন্টারভিউর লেটার আমার কাছে এলো, কিংবা ওয়াক ইন ইন্টারভিউর জন্য আমি অ্যাড দেখলাম, আমার সর্বপ্রথম করণীয় কি? সর্বপ্রথম করণীয়, হচ্ছে ওই যে কোম্পানি থেকে এসছে চিঠিটা, সেই কোম্পানির ব্যাপারে জানা বা খোঁজ নেওয়া বিভিন্ন সোর্স থেকে। সো দ্য মেইন সোর্সেস আর ফান্ডামেন্টালি দ্য প্রাইমারি সোর্স আছে, একটা সেকেন্ডারি সোর্স আছে। প্রাইমারি সোর্স তো সব সময় সম্ভব হয় না। প্রাইমারি সোর্স হচ্ছে পিপল হু ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি, এক্স এমপ্লয়ি or the present employees, or friends, রিলেটিভ ওয়ার্কিং দেয়ার। সেটা যদি হয় খুবই ভালো হয়, আর তাহলে ডিরেক্ট সোর্স হয়, সেটা খুবই ভালো। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডারি সোর্স। সেকেন্ডারি সোর্স হচ্ছে মিডিয়া। ইন্টারনেট ইজ দ্য বিগেস্ট মিডিয়া টুডে, দ্য প্রফেসর গুগল অ্যাজ উই সে। সো ইন্টারনেটে তো সবই পাওয়া যায়, এবং তার একটা মোটামুটি প্রোফাইল আমি যদি জানতে পারি, এবং তার ম্যানেজমেন্ট সম্বন্ধে, কে টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, তাদের স্ট্রাকচার কীরকম, তারা কী বিষয় নিয়ে ডিল করে, ম্যানুফ্যাকচার কিসে করে, ট্রেডিং কিসে করে, বা তাদের ফিনান্সিয়াল স্টেটাস কীরকম, এইসব ব্যাপারে মোটামুটি ইন্টারভিউ স্টেজে এইসবটুকু জানলেই। তার মানে স্যার বলছেন, যখনই আমি কোম্পানির নাম জানতে পারলাম, সঙ্গে সঙ্গে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইন্টারনেটে কী কী ডকুমেন্টস রয়েছে তাদের ব্যাপারে, সেগুলো মন দিয়ে পড়া, তাদের সম্বন্ধে একটা মাথায় স্কেচ করা, তাদের কোম্পানির কাজকর্ম সম্বন্ধে একটা সঠিক জ্ঞান নেওয়া, যাতে কথা বলার সময় আমি কনফিডেন্টলি বলতে পারি, এবং তাদের পাস্ট হিস্ট্রিগুলো পড়া, প্রোফাইলটা পড়া, ব্যাকগ্রাউন্ডটা পড়া। এবং আরেকটা জিনিস আপনি যেন বললেন প্রাইমারি সোর্সের কথা, আজকাল অনেক সময় দেখা যায়, আগেকার দিনে তো এটা খুবই হতো যে মামা, কাকা, দাদা, পিসা, কিংবা পাড়ার লোক, কিংবা কমন ফ্রেন্ডস, কমন পরিচিতর মাধ্যমে একটা সোর্স পাওয়া যেত যে কি ইন্টারভিউটা নেবে বলুন তো, সেই স্যার কীরকম, মানে কিভাবে কথা বলবো সেই স্যারের সঙ্গে, একটু রেফারেন্স পাওয়া যেত। কিন্তু আজকাল আমি বহু ছেলেমেয়েকে শুনেছি যে চট করে তারা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে যায়, ফেসবুকে গিয়ে তার সেই কোম্পানির কমিউনিটিতে গিয়ে কিছু মানুষের সঙ্গে চ্যাট করে জানার চেষ্টা করে। এটা আপনি কিভাবে দেখেন? এটা খুবই রেলেভেন্ট, এবং এটা খুবই ভালো প্রফেশনাল ওয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ইটস কাইন্ড অফ পার্সোনাল বন্ডিংয়ের একটা উৎস। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, এই জানলে একটু কোম্পানি কালচার সম্বন্ধে জানা যায়। যে কোম্পানিতে আমি ইন্টারভিউ করছি, আর যদি কালচারটা জানি, তাহলে আমি বুঝতে পারবো যে সেরকমভাবে কীরকম করে মেন্টাল, মানসিক প্রস্তুতিটা করব। হয়তো 100% মিলতে হবে, কিন্তু এটা ভালো। তো মেন্টাল, এইটা যখন আমি জানলাম, তারপরে নেক্সট স্টেজ হচ্ছে আমার মানসিক প্রস্তুতি। দ্যাট সে কবে ইন্টারভিউটা আছে, সে 7 দিন, 10 দিন, 15 দিন, তো সেরকম যখন হবে, তখন তার সঙ্গে উইল ট্রাই টু প্রিপেয়ার আওয়ারসেলফ থ্রু দ্য বেসিক স্টেপস টু when we will physically go to take the interview. তো তার মধ্যে সবথেকে
ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধরুন আমাদের কাছে ধরুন 22 তারিখে, একটা মাসের 22 তারিখে দুপুর 12টা নাগাদ আমাদের কল করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। তো আমি কি কি জিনিস ক্যারি করব নিজের সঙ্গে বা কীভাবে ড্রেস আপ করবো এই সম্বন্ধে, এবং সব থেকে ইম্পর্টেন্টলি আমি দেখেছি যে আমরা প্রচণ্ড টেন্সড হয়ে যাই ইন্টারভিউর সময় অনেকেই। তো প্রথমে এই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, ইন্টারভিউ একটা ইন্টারেস্টিং ইনসিডেন্ট ইন আর লাইফ। অ্যাক্সিডেন্টও বলা যেতে পারে। অ্যাক্সিডেন্টও, এবং ওর সঙ্গে যেরকম একটা এক্সাইটমেন্ট আছে, তার সঙ্গে যেরকম ওর মধ্যে একটা ডেফিনেটলি একটা এলিমেন্ট অফ টেন্স হবার কারণ আছে, কিন্তু তার মধ্যে একটা এক্সাইটমেন্টেরও ফ্যাক্টর আছে, একটা অনিশ্চয়তার এক্সাইটমেন্ট আছে। লাইফ অ্যাজ উই সে ইজ নট লিনিয়ার। সো 2 যে সবসময় 5 হবে না এটাও বলা যায় না, বা 2 4 হবে, 3.5 হবে, এই না, সেই জন্য আনপ্রেডিক্টেবল। সো ইফ উই টেক an interview as a non-linear incident, like we don't predict the result. Idea is to enjoy the interview, to take it in the right spirit. তার মানে স্যার বোঝাতে চাইছেন যে আমরা যখন কোনো একটা ইন্টারভিউ দিতে যাই আমরা সবসময় অবচেতন মনে ভেবেই যাই, সাবকনসিয়াস মাইন্ডে, যে আমি এটা ক্র্যাক করব এবং ওই চেয়ারটা আমার জন্য অপেক্ষা করছে, আগামীকাল থেকে আমি ওই চেয়ারে বসবো এবং এত টাকা মাইনে পাবো, সবাই আমার দিকে তাকাবে, আমি পাবই। তার মানে স্যার বলছেন কোনো এক্সপেকটেশন ছাড়া যেতে, আমি পেতেও পারি নাও পেতে পারি, এটাই কি ফার্স্ট স্টেপ? হ্যাঁ, ওই কনফিডেন্স লেভেলে যখন পৌঁছাবো, যখন আমি যখন যা কথা বলবো, যে আমার প্রথমত কয়েকটা জিনিস, আমি যদি ওই বিষয়বস্তু জানি, আমার ডোমেন নলেজ ভালো থাকে, আমার যদি বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন নিয়ে ভালো থাকে, তাহলে আমি যা বলবো দ্যাট উইল মেক সেন্স। এবং 70 to 80% is the possibility is there, the correlation coefficient 0.7, 0.8, that আমি পাবোই। But there is also a thing of unpredictability, না, হতেই পারে কারোর জানাশোনা লোক আছে, and these things we cannot avoid. ইন্ডিয়ান টিম হারার পর বলে অনেক সময় যে এটা আমরা খারাপ খেলিনি, আমাদের থেকে বেটার কেউ খেলেছে। Exactly, that's the spirit. আচ্ছা স্যার, আপনি তো জীবনে বহু ইন্টারভিউ নিয়েছেন, তো সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করবো আমি একটা প্রশ্ন, যে ড্রেসিং সেন্স বা ড্রেস আপ করার পেছনে কি কোনো দিক আমাদের দিক ভাবার বিষয় রয়েছে? ভীষণভাবে, মস্তভাবে, বিকজ ড্রেসিং স্পিক্স ইন ভলিউমস অ্যাবাউট ইউর ইনার পার্সোনালিটি অলসো। ড্রেসিংয়ে রুচি, মানুষের রুচি বলে, দ্য কালার্স উইচ ইউ চুজ শো a lot about it. It speaks about your emotion, about your creativity, about your imagination, about your people skill also. People skill also, as we very rightly said, because the colors, for example, যদি কেউ সাদা জামা পরে, সাদা জামার মধ্যে একটা ডিগনিটি আছে, there is a purity of vision there, right? So that reflects his character. Solids যাকে বলে, নীল জামা, এক কালারের জামা, কিন্তু একটা লোক যদি লাল সবুজ স্ট্রাইপ দেওয়া পড়ে যায়, তো অবভিয়াসলি ওর তো একটা ইমপ্রেশন আলাদা হবে। এখানে আমরা পার্সোনালিটি আনতে চাই, অথচ কনফিডেন্স জানতে চাই, এখানে আমাদের ফোকাস জানতে চাই, অথচ সোব্রাইটি। স্যার আরেকটা পয়েন্ট আমি এই প্রসঙ্গে আনবো, যে কোম্পানি টু কোম্পানি কিংবা কোম্পানির প্রোফাইল টু প্রোফাইলকে আমার ড্রেসিং সেন্সের, মানে আমি বলতে চাইছি হয়তো আমি একটা ফিল্ম কর্পোরেশনে ইন্টারভিউ দিতে গেলাম, কিংবা আমি হয়তো একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করার জন্য গেলাম, আবার অন্যদিকে আমি একজন এনজিও অফিসে গেলাম সোশ্যাল ওয়ার্ক করবো বলে অন গ্রাউন্ড, সেই কাজের জন্য গেলাম, কিংবা হয়তো আমি একটা 5-star হোটেলে ইন্টারভিউ দিতে গেলাম, তো সেক্ষেত্রে আমার ড্রেসিং সেন্সটা কি চেঞ্জ হবে? 100 বার ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ড্রেসিং, পাওয়ার ড্রেসিং এখন কনসেপ্ট আছে। Power dressing is as a mix of formal and informal dressing, breakfast dressing. কিন্তু as you very rightly said, যেখানে ফিল্ম শুটিং হচ্ছে বা ডিরেকশন হচ্ছে, সেখানে কি জিনিস আমরা, প্রজেক্টটা কি, প্রজেক্ট হচ্ছে ক্যামেরা হ্যান্ডেল করা, শুটিং করা, ইউ হ্যাভ ফাইট সিকোয়েন্স আছে, তো সেখানে কি ফাংশনাল ইজটা মেন জিনিস, মানে অপটিমাম কাজটা করতে হবে। সেখানে তো আমি যদি টাই জামা কাপড় স্যুট পরে আসি, তাহলে তো ওটা বাধা পৌঁছাবে, তো সেখানে ইজ আনতে হবে, কেননা সেখানে তোমার ইউ আর নট সিটিং অ্যাক্রস ইন আ কনফারেন্স রুম অ্যান্ড মেকিং এ প্রেজেন্টেশন। আপনি বলছেন যেমন কাজ সেই সুটেবল। স্যার আমি
জেনারেলি জিজ্ঞাসা করবো, এখন তো হ্যাঁ। ডিটেলে কথা বলা সম্ভব নয়। হ্যাঁ। আমি এই প্রশ্নের উত্তরটা বিরতির পর নেব আপনার থেকে। আমি প্রশ্ন করব যে জেনারেলি আমরা যখন অফিসে একটা ইন্টারভিউ দিতে যাই 10টা-6টার কাজের জন্য, কর্পোরেট অফিস কিংবা কোনো পাবলিক সেক্টর অফিস কিংবা এই ধরনের অফিসে, তখন আমার জেনারেলি কি ড্রেস আপ করা উচিত এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকবে এই বিষয়ে জানবো আমরা এক ছোট্ট বাণিজ্যিক কন্ট্রোলের পর। আপনারা শুনছেন একটি বিশেষ আলোচনা যেখানে আজকে আমরা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কি কি আমাদের মানসিক প্রস্তুতি রাখা প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করছি। আমরা এক্ষুনি ফিরে আসছি। আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আবেদন, আপনারা যারা আমাদের রেডিও জেইউর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক, যারা গান, কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, গল্প বা সঙ্গীতের নানা ধারার সঙ্গে যুক্ত, যারা চর্চা করেন নানা কলাবিদ্যা, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এগিয়ে আসুন। আমাদের যোগাযোগ করার নাম্বার 24146060। আরও বিশদ তথ্য এবং রেজিস্ট্রেশনের জন্য এক্ষুনি ফোন করুন। আমি আবার বলছি, আমাদের যোগাযোগ করার নাম্বার 24146060। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 নম্বর গেটের কাছে, হাই টেনশন ল্যাবের 3 তলায়, রেডিও জেইউ স্টুডিওতে। মনে রাখবেন, এই সুযোগ আপনার কাছে আনছে শুধুমাত্র কমিউনিটি রেডিও জেইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজস্ব রেডিও স্টেশন। আমি কুশল চক্রবর্তী, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ। আমি যেহেতু যাদবপুরের একজন প্রাক্তন ছাত্র, যে যাদবপুর ইউনিভার্সিটির একটা নিজস্ব এফএম চ্যানেল হয়েছে, আমি শুনেছি এই চ্যানেলে নতুন ট্যালেন্টদের প্রচুর সুযোগ দেওয়া হয়। সুতরাং যদি আপনাদের মধ্যে কোনো ট্যালেন্ট থাকে যোগাযোগ করবেন। শিশু শিল্পীদের নিয়ে, যেহেতু আমি নিজে একজন শিশু শিল্পী ছিলাম এক সময়, শিশু শিল্পীদের নিয়ে অনেক রকম প্রোগ্রাম এরা করেন, নতুনদের অনেক সুযোগ দেন। বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে, সোশ্যাল নানা রকম প্রোগ্রামের মাধ্যমে এরা এই এফএম চ্যানেলকে পপুলার করে তুলতে চাইছেন। আমি শুনি, আপনারাও শুনুন। এবং যদি আপনাদের কারো মধ্যে কোনো ট্যালেন্ট থাকে, মনে করেন ট্যালেন্ট আছে, তাহলে এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন, শুনবেন। আপনাদের সবার জন্য রইল আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। You are listening to Community Radio JU at 90.8 MHz. The radio station is a part of the Technical Education Quality Improvement Program of Jadavpur University. This station is dedicated to alternative programs to serve various community needs. আমরা বিরতির পর ফিরে এলাম। আমার নাম টিনটিন, আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আশিস লাহিড়ী। আজকে আমরা কথা বলছি ইন্টারভিউ নিয়ে, মানে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একজন ক্যান্ডিডেট কিভাবে নিজেকে প্রস্তুত করবে এবং তাদেরকে কী কী মেন্টালি সে কীভাবে স্ট্রং রাখবে এবং কীভাবে সহজভাবে ইন্টারভিউ সে ক্র্যাক করে এগিয়ে যেতে পারবে জীবনের পথে, সেই নিয়ে আলোচনা করছি। আমরা যে প্রশ্নটা করেছিলাম বিরতির আগে, যে আমাদের জেনারেল ড্রেস আপ কীভাবে করবো এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে। এক্স্যাক্টলি, জেনারেল ড্রেসিং আমরা যখন কর্পোরেট অফিসে যা বলেছিলে 10টা 6টা 9টা 5টা, সেখানে যতটা এলিগেন্স আনতে পারি সিম্পলিসিটির মধ্যে, সাদা জামা, নীল জামা বা এক কালারের সলিডস যাকে বলে টেক্সটাইল ভাষাতে, সলিড মানে একটা প্লেন কালার, তার সঙ্গে প্লেন লুকিং টাই, একটা টাই যাই হোক, টাই লাল হতে পারে, গর্জাস হতে পারে, কিন্তু ওই ড্রেসের মধ্যে টাইয়েরও কিন্তু একটা ব্যক্তিত্ব আছে এবং উই ক্যারি আর পার্সোনালিটি। এবং ইন্টারভিউ ইজ অলসো এ ভেরি হ্যাপনিং থিং, তো ইজি থাকাও প্রচণ্ড দরকার। বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ কম্বিনেশন অফ কনফিডেন্স অ্যান্ড ইজ। এইটা হওয়া দূর যে আমি আড়ষ্ট হয়ে টেন্স হয়ে গেলে তাহলে তো কথা বলে স্ট্যামার করবো, সেইটা হয়তো বাঞ্ছনীয় নয়। যার কারণ টু আনওয়াইন্ড, once we reach the interview venue, to unwind and make ourselves comfortable along with the dressing, এরকম ড্রেস যা
will exude confidence. আমি এই প্রসঙ্গে বলবো যে আমাদের মধ্যে থেকে অনেকেই স্বভাব আছে, যখন আমরা ইন্টারভিউ নিই আইদার প্রচণ্ড টেন্সড হয়ে যাই, মানে ইন্টারভিউ দেওয়ার সময় আমরা হাতগুলো একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলে নিয়ে নিই, কিংবা খুঁটি, কিংবা ভয়ে হাতগুলো টেবিলের নিচে গুটিয়ে দিই। আবার অনেকের স্বভাব আছে যে হাতটা যখন টেবিলের উপর নিয়ে আস্তে আস্তে টোকা দেওয়া, টেবিলের মধ্যে রিল্যাক্স করে টোকা দেওয়া, কিংবা পা নাচানো। আপনি দুটোকে কিভাবে দেখেন? এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সূক্ষ্ম জিনিস, কিন্তু এগুলোকে মুদ্রাদোষ বলা যেতে পারে, which is very irritating to the interviewer and he can get very irritated. এইগুলো কখন হবে? যখন আই কন্ট্যাক্ট যদি না হয়। বডি ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আই কন্ট্যাক্ট, বিকজ ওয়েন ইউ হোল্ড অ্যান অ্যাটেনশন দেন ইউ কমিউনিকেট। সো আই কন্ট্যাক্ট ইজ ফান্ডামেন্টাল। যদি আই কন্ট্যাক্ট হয় এগুলোর কোনো অবকাশই থাকবে না। আর প্রি ইন্টারভিউ স্টেজে তো উই শুড রিহার্স হোয়াট উই আর গোয়িং টু টক, আমাদের ডোমেন নিয়ে আমরা একটু চিন্তা করি, অ্যান্ড তারপরে ওয়ান্স উই টক উই ইজ আউট, হাসি, উই গিভ এ স্মাইল। এবার স্যার আমরা মানে পারিপার্শ্বিক দিক থেকে আমরা এবার আসছি আসল জায়গাতে। স্যার, যে অনেক সময় আমরা দেখি যে একটা কোম্পানিতে যখন আমাকে অনেক সময় হয় একা ইন্টারভিউ হচ্ছে, বারবার ইন্টারভিউ হচ্ছে, আর অনেক সময় দেখা যায় গ্রুপে ইন্টারভিউ হচ্ছে। আমি প্রথমে একা ইন্টারভিউ করছি, মানে 2-3 জন বস নেই সেখানে, একজন ইন্টারভিউ করছেন, হয়তো সেদিন আমি ডাক পাওয়ার পর আরেকবার ডাক পেলাম, তার আরও সুপিরিয়র বস আমার ইন্টারভিউ নেবেন। তো প্রথম ইন্টারভিউয়ের সময় যখন উনি আমাকে বিভিন্ন প্রশ্ন করবেন, হয়তো আমার একাডেমিক কাজকর্ম সম্বন্ধেই প্রশ্ন করবেন, কিংবা জেনারেল নলেজ সম্বন্ধে, একটু যদি সেই ব্যাপারে বলেন, মানে আমি কিভাবে আনসার করব তাকে। নিশ্চয়ই, এটা যেটা তুমি বলছো যে 2-3টে লেয়ারের ইন্টারভিউ। ফার্স্ট লেয়ার হয়তো প্রিলিমিনারি ইন্টারভিউ যাকে বলে, তো প্রিলিমিনারি 1:1 হলো, এবং ইন দ্যাট কেস it is very important that he carries a positive impression about us, so that his communication to his superior would be of very ভীষণ প্রাসঙ্গিক আমাদের পক্ষে। সেই জন্যে ওই ওনার সঙ্গে যখন ইন্টারভিউ হচ্ছে তখন আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের নিজেদের বিষয়বস্তু হিসেবে উই শুড বি ক্লিয়ার, এবং উই শুড প্রেজেন্ট ইট উইথ কনফিডেন্স। সেকেন্ডলি কী হয়, সবাই এখন জানতে চায় যে আমাদের কোর কম্পিটেন্সের বাইরে আমরা কিছু জানি কিনা, আমরা খেলাধুলা করি কিনা, বা আমরা ট্রেকিং ভালোবাসি। একটা প্রশ্ন থাকেই, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা প্যাশন কি, হবিস কি? এক্স্যাক্টলি, এইটাই বলছি, দুটো জিনিস আর দ্য কি প্যারামিটার্স। ওয়ান ইজ ফোকাস, অ্যানাদার ইজ প্যাশন। নাও প্যাশন ব্রিংস এনার্জি। তো বাইরে থেকে যখন এনার্জি আমরা আনতে পারি কোর কম্পিটেন্সের মধ্যে, তখন কাজটা আরও ভালো হতে পারে। উই লিভারেজ আওয়ার কোর কম্পিটেন্স। সাইকোলজি, সাইকিয়াট্রি হ্যাজ প্রুভড, বিহেভিয়ারাল সায়েন্স, যে আমাদের যদি রুচি, মনে করুন আমরা ভালো ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা প্রফেসর হোয়াট এভার, তার আমরা যদি একটা ভালো গিটার প্লেয়ার হই বা মাউন্টেনিং ভালো আঁকি বা গান গাই, তো ওয়েন ইউ আর টেন্স, আমরা যখন উই আর ভেরি submerged in our work, যে আইনস্টাইন পিয়ানো বাজাতেন রাত্রির বেলায় when he got his AMC². This is very true in our interview thing, in our work. একটাকে সাহায্য করে। হ্যাঁ, এবং it leverages. আমার মনে পাচ্ছি না, তখন আমরা we go back to our extra curricular other domain. তার মানে বলছেন যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হবি থাকে, কেউ ছবি আঁকে, কেউ হয়তো সেতার বাজায়, তাহলে সেই জিনিসগুলোকে আমি হাইলাইট করার চেষ্টা করবো। আর যদি কোনো সার্টিফিকেটস থাকে আমার ছোটবেলা থেকে, ফটোগ্রাফ সার্টিফিকেটস, সেগুলোও তাকে দেখিয়ে আমার নিজের পার্সোনালিটিটাকে বিল্ড আপ করার চেষ্টা করবো। Absolutely, those are testimonials, in no uncertain terms, trophies and certificates, that which kinds of testifies আমি যা বলছি, অ্যান্ড সে ছোটো হোক বড়ো হোক, যে লেভেলই হোক, দ্যাট ইজ আনইম্পর্টেন্ট। এবার আরেকটা কথা, যে আমরা তো প্রথমে একটা ইন্টারভিউ ক্র্যাক করলাম, যেখানে একজন আমাকে ইনিশিয়ালি মনে হলো যে আমি বুঝতে পারলাম না যে আমাকে উনি ডাকবেন কি ডাকবেন না। আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, তারপর আমি বাড়িতে ফিরে আসার পর একটা টেনশন হতেও পারে, আবার নাও হতে পারে, তখন আমার কি কর্তব্য? তখন আমার ইন্টারভিউ দিয়ে আসার পর আমি তো নিজেই বুঝতে পারছি কীরকম হলো, একটা মোটামুটি আইডিয়াই হয়। বাট হোয়াট ইজ ইকুয়ালি ভেরি ইম্পর্টেন্ট ইজ not to put our total hopes into that single thing. ওর বাইরেও জগৎ আছে, হয়তো খুবই ভালো হয়েছে, কিন্তু
তারপরে পরবর্তী ইন্টারভিউ যদি আসে এ না যে এটা আমি এটাই হয়েছে এখানেই থেমে যাব, উই লুক ফরওয়ার্ড বিকজ হোপ ইজ আ কন্টিনিউইং জার্নি। স্যার আমি কি ফোন করব সেই কোম্পানিকে? অনেক সময় দেখি যে ফোন করলে সেটাকে অন্যভাবে দেখা হয়, আবার অনেক সময় ফোন না করলেও আপনি বলছিলেন সেদিন ফোন একটা ক্রস চেক করা দরকার। এইটা কিন্তু খুবই ডেলিকেট ব্যাপার। মানে অনেক সময় বলে না ক্যানভাসিং উইল ডিসকোয়ালিফাই। না, ক্যানভাসিং কথাটার মানে কিন্তু পোস্ট ইন্টারভিউ কলও হতে পারে আর প্রি ইন্টারভিউ কলও হতে পারে। তো সেইখানে আমার যেরকম আর ওতে যে রেজাল্টস যখন ডিক্লেয়ার হবে সেটা মোটামুটি সেই সময় কবে জানতে পারবো আমরা, যখন ইন্টারভিউ শেষ হয়েছে। তো হয় ইন্টারভিউ বলে দেবে যে উই উইল গেট ব্যাক উইদিন 2 weeks or 3 weeks or 10 days, সেটা বললে তো খুবই ভালো কথা, আমরা জানি যে ওই ডেড লিমিট, ওই লিমিটের মধ্যে ইনফরমেশন পেলে। দ্বিতীয়ত আমরা যদি ডেলিকেটলি মানে ভেরি খুব স্কিলফুলি জিজ্ঞেস করতে পারি যদি কতদিনের মধ্যে জানতে পারবো, ওই আনসারটা ওখানে যদি পেয়ে যাই আর তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু এটা জিজ্ঞেস করতে হবে খুবই মানে সুয়াভলি পলিশড ওয়ে, যাতে ওনা বুঝতে পারে যে আনডিউ ইন্টারেস্ট অ্যান্ড অল দ্যাট। তো আর ওকে কখনোই ইমপ্রেশন দেওয়া ইন্টারভিউ নিয়ে তাকে উচিত না যে এছাড়া আমার কোনো গতি নেই। এই ইন্টারভিউ এই ইমপ্রেশন যদি আমরা ক্রিয়েট করি, দ্যাট উইল ওয়ার্ক এগেনস্ট আস। তো আমরা যখন ফিরে এলাম তখন ওই দুটো ইনফরমেশন যদি পাই খুবই ভালো, তাতে তো আমরা টাইম স্কেল পাচ্ছি, এর মধ্যে জানতে পারবো। দ্বিতীয়ত যদি ওগুলো কিছু নাও পাই তাও কিন্তু আমরা দৈনন্দিন জীবনে উই শুড গো অ্যাহেড। আর আরেকটা প্রশ্ন, অনেক সময় ইন্টারভিউতে আমরা এরকম কিছু, পরীক্ষাতেও হয় যে এমন কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা খুব ভালো জানি, আর এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের আনকমফোর্টেবল লাগে, কিংবা আমরা উত্তর মানে আমরা শিওর নই উত্তর কি দেব, কিংবা কতটা আমার ক্লিয়ার ভিশন নেই। সেরকম প্রশ্ন করলে আমরা কি করব? এটা ভীষণ তাৎপর্যপূর্ণ প্রশ্ন এবং এটা একেবারেই হয়ে থাকে অবধারিত। আমরা এটা প্রায় ভুল করি এরকম, এবং এটা মেনে নিতে হবে ইন্টারভিউ নিজে জানে, ইন্টারভিউ যে করছেন, যে সব প্রশ্ন সবার পক্ষে জানা সম্ভব নয়, এবং সব প্রশ্নই যে উত্তর সঠিক হবে একেবারে তাও সম্ভব নয়। তো সুতরাং যেটা মনে করো কাছাকাছি জানি, 90% যদি জানি, সেটাকেও যদি আমরা বলি শেষ পর্যন্ত হয়তো আমরা ওই জায়গাতে পৌঁছাতে একটু অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মতো কিছু ডিফারেন্স হচ্ছে, সেটা করা যায়। কিন্তু একেবারেই যেটা জানি না সেটা মনে করো আমার মতে, এবং এটা আন্দাজে ঢিল মারাটা কিন্তু ইজ নট অ্যাডভাইজেবল, বিটিং অ্যাবাউট দ্য বুশ বলে। সেই জায়গায় আমরা যদি বলি এটা স্যার আমি ঠিক বলতে পারছি না, আমি ঠিক জানি না, এবং আই ডু নট নো, এইটা বলার মধ্যে একটা বিরাট অনেস্টি, সততা পাওয়া যায়। এবং যে ইন্টারভিউ নিচ্ছে সেও ভাববে যে এটা একটা চরিত্রের বড় গুণ, যে হি ইজ ক্লিন, অনেস্ট, এবং এটা থেকে অনেক কিছু সে কনক্লুড করতে পারে। এর সঙ্গে আমি একটা জিনিস জুড়বো, আমি অনেক মানুষকে বলতে শুনি যে আই ডোন্ট নো, আবার অনেক মানুষ বলেন আমি জানি না, বাট আপনি শেখালে আমি নিশ্চয়ই শিখে নেবো স্যার। এটা তো আরও এক লেভেল ওপরে, এবং তার মধ্যে একটা হিউমিলিটি প্রকাশ পাচ্ছে, যে শেখার বিষয়, অ্যারোগেন্স নেই যে আমি সব কিছু জানি, কেননা আমরা তো শিখছি, তো উই আর ইভলভিং, উই আর স্টুডেন্ট অফ লাইফ। আমি এবার স্যার আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করব, পার্সোনাল ঠিক নয়, এটা অনেকের সঙ্গে মিলে যাবে। আমি যখন কথা বলতে ভালোবাসি, সবার সঙ্গে মজা করতে ভালোবাসি, আমি খুব কম টেন্সড হই। তো আমি যখন আমি দেখেছি, আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই, আমি জানি না এটা পজিটিভ পয়েন্ট না নেগেটিভ, আমাকে ধরুন কেউ জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো, টিন, আমি বললাম আমি শ্যামনগরে থাকি, সঙ্গে সঙ্গে বলি আপনি কালীবাড়ি আছে একটা, ওখানে গিয়েছেন কখনো, খুব ভালো কালীবাড়িটা নাম করা। তো এটাকে আপনি কিভাবে দেখবেন, মানে কতটা কথা বলা উচিত এবং উচিত নয়, এবং আমার স্মাইল এবং সে অর্থে আমি কিভাবে বিহেভ করব? আরেকটা প্রশ্ন হলো যে আমাদের ওখানে অনেক সময় কোম্পানিতে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, সেই ফর্মটা কি এবং সেই ফর্মটা ফিল আপ করার পদ্ধতি হিসাবে যদি কিছু বলেন। প্রথম প্রশ্নটা, এটা কিন্তু খুবই রেলেভেন্ট, এবং হেসে কথা বলা একটা লোকের যে অ্যাটিটিউড বোঝা যায়, পজিটিভ অ্যাটিটিউড। আমরা যদি গোমরা মুখ হয়ে, ডিপ্রেসড হয়ে, বা টেন্স হয়ে, বা নার্ভাস হয়ে উত্তর দিই, তার থেকে একটা লোক একটু মৃদু হেসে, অথচ ফোকাস, গাম্ভীর্য রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু হাসি, তার মানে কি, দ্যাট স্পিক্স অফ আর কনস্টিটিউশন, দ্যাট উই আর অ্যাফেবল। আর কথা কতটা বলবো? কথা তো যেটা তুমি বললে যে আমার ল্যান্ডমার্ক হিসেবে আমি কোথায় থাকি, আমাদের ওখানে মন্দির আছে, এটা তো ভালো। এইরকম যদি
ব্রিফ কথা বলে জায়গাটা, তাহলে তো আমার অ্যাওয়ারনেস বোঝা যাচ্ছে, দ্যাট আই এম অ্যাওয়্যার, আমার পারিপার্শ্বিক সম্বন্ধে আমি জানি, এবং লোককে আমরা জায়গা জানতে হতে এটা তো খুবই একটা পজিটিভ, আপনি বলছেন ইন্টারেস্টিং করে কথা বলতে, ইন্টারেস্টিং পয়েন্ট টু পয়েন্ট, ইয়েস, অ্যাট দ্য সেম টাইম অ্যাফেবল, আমি বেশি বলবো না, কিন্তু এই হাসার ব্যাপারটা একটা মস্ত বড় জিনিস, যে লোকের সঙ্গে আনডিউলি ঝগড়া করে না লোকটা, হি ডাজন্ট পিক আপ পজিটিভ একটা পজিটিভ, হি ক্যান গেট অ্যালং উইথ পিপল। আর আমি বহু সময় দেখেছি যখন প্রেশার নিতে পারে, এই লোকটা হাসবে কেন, এত আমার দৈনন্দিন প্রেশার আছে, তার মধ্যে উল্টো ছেলেটা আসছে ইন্টারভিউতে হাসছে, মৃদু হাসা, মানে চিপ ছাবলামো না, তার মানে কি ছেলেটা প্রেশার নিতে পারে, এটা মস্ত বড় কথা একটা। আরও একটা প্রশ্ন, যে এই যে ফর্মটা দেওয়া হয়, সেই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনি যদি একটু টিপস দেন। প্রত্যেক অর্গানাইজেশনে একটা ফর্ম আছে ওদের নিজেদের, এমপ্লয়ি অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা অনেক সময় হয়তো এমপ্লয়িকে মেল করে পাঠিয়ে দেয়, তাহলে ও ফর্ম নিয়ে ফিল আপ করে চলে এলো। অনেক সময় যখন ইন্টারভিউ হয় তখন ওরা দেয় ফিল আপ করতে, সেইটা একটু বেশি সমস্যার। হ্যাঁ, কিন্তু এইটা যখন ওরা ফিল আপ করতে দেয়, এইটা কিন্তু আমাদের ভীষণ মনোযোগ সহকারে ফিল আপ করা দরকার, দ্যাট উই ডোন্ট মিস আউট এভরি কলাম, এভরি লাইন, এভরি ডিটেল। ওখানে কয়েকটা বিশেষ পয়েন্ট থাকে, যে তোমার অতীতের কাজ করার অভিজ্ঞতা, তোমার এমপ্লয়ার কে ছিল এবং তাদের রেফারেন্স। এক্স্যাক্টলি, এইটা ইটস আ ভেরি স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন, এবং ইন্টারভিউয়ার্স ক্যান নো ইয়োর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইয়োর অ্যাপটিটিউড। ওখানে যখন পাস্ট এমপ্লয়ার রয়েছে, আমাদের ধারাবাহিকভাবে কখনো আমাদের পাস্ট এমপ্লয়ারের সম্বন্ধে খারাপ লেখা উচিত নয়, খারাপ বলা উচিত নয়। আমাদের যতই খারাপ সময় কেটেছে, উই শুড আপহোল্ড আর পাস্ট এমপ্লয়ার অ্যান্ড উই সে দ্যাট আমরা এখানে আসছি কেন, ফর বেটার প্রাইসে, আদর্শ জায়গা, কাজ করার অনেক নাম শুনেছি, অনেক জানি, সো দ্যাট দ্যার ইজ নো ব্যাড মাউথিং। কেননা ওই কোম্পানির লোক থাকতে পারে জানাশোনা যে ইন্টারভিউ করছে, এবং সেটা রেফারেন্স হয়তো কাস্টমার সব থেকে বড় কোম্পানির হতে পারে। নিউ কামার হলে তো এই প্রশ্নগুলো আসছেই না, আর যদি সে অনেক জায়গায় কাজ করে থাকে, স্যার অনেকের আমি দেখেছি যে খুব বেশি দিন একটা জায়গায় টিকতে পারে না, 6 মাস 7 মাস 1 বছর ম্যাক্সিমাম, এবং বহু কোম্পানি ছেড়ে দেয়। এটা কি পজিটিভ না নেগেটিভ হিসেবে দেখব? বেশি যদি ছাড়াছাড়ি হয়, একটা জায়গায় ট্রেনিং হিসেবে লোক 2 বছরের ট্রেনিং থাকে, 18 মাস, সেটা তো তার অব্লিগেটরি, সে তারপরে যদি 5 বছর থাকে, একটা লেভেল পর্যন্ত গেলে, সে জুনিয়র ম্যানেজার 5 বছর কাটালো, তারপর যেই মিডল থেকে সিনিয়র ম্যানেজার, তারপরে তো গ্র্যাচুইটি পিরিয়ড 5 বছর হয়, তাই তো 5 বছর, তো 5 বছর পর যদি চেঞ্জ হয়, ইটস ওকে। আমি তো, কিন্তু প্রত্যেকটা জবে যদি ভার্টিক্যাল মুভমেন্ট হয়, হরাইজন্টাল হলে বা ডাউনওয়ার্ড হলে তো এটা চিন্তাজনক ব্যাপার। প্রত্যেক 5 বছর শুড বি দ্য অ্যাভারেজ কোর্স, কেন 5 বছরে গ্র্যাচুইটি হয়, আই মিন ইট মে বি বিফোর, কেন ওটা, বাট যদি ভার্টিক্যাল মুভমেন্ট হয় উইথ সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ, ইটস এ বিগ প্লাস পয়েন্ট। আজকে আমরা আলোচনা করলাম ডক্টর আশিস লাহিড়ীর সঙ্গে, যিনি এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়াচ্ছেন এবং ওয়ার্কশপ করেন। এছাড়া তিনি বিভিন্ন বেসরকারি কোম্পানির উচ্চপদে ছিলেন। আমি এই আলোচনায় ছিলাম টিনটিন। আশা করি এই অনুষ্ঠান শোনার পর যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে, একটু বেশি কনফিডেন্ট বোধ করবে। কথাগুলো শুনো কিন্তু। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানান না, আমাদের নাম্বার 24146060। আমি আবার বলছি 24146060। সবাই ভালো থাকবে।